দুর্নীতি 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 সব জায়গায় হয়, মানে স্পিকার ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। এটা সম্ভবত বাংলাদেশের মতন দেশেই সম্ভব। টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর। এদিকে আজকের সংসদ অধিবেশনে জামাত বিএনপির ঝামেলা হয় অসংখ্য দুর্নীতির বিষয়ে। রুমিন ফারহানা বিএনপি দলের সকল কুকর্ম প্রকাশ করে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও ভয়াবহ এক শূন্যের সংসদের ভিতরে। অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। এবং আমাদের সংবিধান অনুযায়ী স্থানীয়, আমরা এখানে কারো বাজেট আটকেও রাখতে পারবো না। সংখ্যা আমাদের কম, আমরা হা ভোট বলি আর না ভোট বলি সেটা এখানে ম্যাটার করে না। সরকারি দল যে ভোট বলবে সেটা হ্যাঁ এর পক্ষে বলুক আর দায়ের পক্ষে বলুক, আপনি সেই দিকে রায় দিবেন, সেটাই এখানকার বাস্তবতা। গত 24 ঘন্টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটা রাজনীতি করেছে। দর্শক, ছাত্রদল বিএনপির অবস্থা এক কথায় বলে 12টা বাজিয়ে দিয়েছে এবং শিবির টাইমলি অ্যাকশন নিতে পেরেছে। মাথাভারী প্রশাসনের কারণে বিভিন্ন খাতগুলো মানে সত্যিকার ভাবে টাকা কাজে লাগে না। অনেকে বলেছেন সংসদের প্রতিটা এমপি আজকে বিস্ফোরকমূলক মন্তব্য করে। একদিকে রুমিন ফারহানা, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অসংখ্য কথা বলেন জামাতের এমপিদেরকে নিয়ে। জামাত দলের অসংখ্য গোপন কুকর্ম প্রকাশ করেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সংসদের মধ্যে একটা দাও পাল্টা দেওয়া হয়। অন্যদিকে সংসদের স্পিকার কঠিন একটি সিদ্ধান্ত নেন। দর্শক শ্রোতা, সংসদের মধ্যে বিএনপি এবং জামাতের মুখোমুখি যে ঘটনাগুলো ঘটতেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মুখে যে উস্কানিমূলক কথা বা অসংখ্য ঘটনা তুলে ধরেন, সবকিছু তুলে ধরবো আমাদের এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। দুর্নীতি 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 সব জায়গায় হয়, মানে স্পিকার ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। সবাই বলছিল সংসদ জমিয়ে গেছে, সবাই বোর ফিল করতেছে। তা আমার কাছে লাস্টে মনে হলো খুব ভাইব্রেন্ট হয়েছে মানুষ। মাননীয় সদস্য রুমিন ফারহানা বলেছেন প্রতীকী ছাটাই, আসলে তিনি এনেছেন মিতব্য ছাটাই, প্রতীকীটা 1 টাকা। বলেছেন রাজনীতি পেশা এবং আমলা পেশা এই 2 জায়গাতেই দুর্নীতি হয়। দুর্নীতি 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 সব জায়গায় হয়, মানে স্পিকার ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। এর বেশি বলতে চাই না। তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, পর্দার দুর্নীতি হয়েছে, সবকিছু মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে। সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে। আমরা এটা স্ট্যাটিউটরি একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেছেন কমিশন চেয়ারম্যান যাদেরকে নিয়োগ করতে হয় তাদের কিভাবে নিয়োগ করা হবে সেজন্য সার্চ কমিটি তো আছে, আগের আইনেও ছিল এবং সেই অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে, ওখানেও সার্চ কমিটি আছে। সেই সার্চ কমিটি অনুসারে দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য, সার্চ কমিটি গঠনের জন্য যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেকদিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন। বহুদিন গড়িয়ে গেছে, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছে। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন আইনটা পার্লামেন্টে নিয়ে আসলে, বিলটা, তখন একটা আরো শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে, আইনটা গঠন হবে, তখন আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি দুর্নীতি দমন কমিশন আইন গঠিত হবে। কিন্তু মধ্যখানে আমাদেরকে দুর্নীতি দমন কমিশনটা ফাংশনাল করার জন্য একটা সার্চ কমিটির মধ্যে দিয়ে, আগের আইনটার মধ্যে দিয়ে একটা কমিশন গঠন করে ফেলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্য এটা বলেছেন যে দুর্নীতির অর্থ পাচারের যে টাকা পাচার হয়েছে দেশ থেকে, সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা। আমরা এখানে অনেক আলোচনা করেছি। একদিন আমি একটা কাগজ নিয়ে এখানে কিছু তথ্য দিয়েছিলাম
সেটা হচ্ছে স্টেট অফ দি স্টেট ইকোনমি সিন্স 2009 to 2023। এটা হচ্ছে স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি, যেটা পাস্ট রেজিম ফেসিস্ট গভর্নমেন্টের সময় কি অবস্থায় ছিল তার উপর একটা হোয়াইট পেপার রেডি করা হয়েছিল। সেটা রিপোর্টটা পেশ করা হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের কাছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এখানে সামারিতে এক লাইনে শুধু বলি, কারণ সময় বেশি নেই, সবাই মাগরিবের নামাজের সময় চলে আসছে। 29,25,000 কোটি টাকা, ক্ষেত্রমতে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। শুধু ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেটা দিয়ে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংক লোন দেওয়া হয়েছে সেটাতে 24টা পদ্মা সেতু করা যেত। তো সুতরাং এগুলো অ্যাড্রেস করতে হবে, সমস্ত পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, সবার সহযোগিতা সেখানে আমরা চাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য শফিক সাহেব, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সেটা আইনের মধ্যে আমরা আনবো নিশ্চিত করার জন্য যা যা সাজেশন আপনারা দিবেন। তো এইখানে অন্য একটা প্রসঙ্গ নিয়ে এসছে, কালকে সেই ডিবেটটা শেষ হয়েছে, আমাকে স্কোপ দেওয়া হয়নি সেই পাল্টাটা বলার জন্য। ভালোই হয়েছে আপনি বলেছেন যে রেপের একটা দর্শনের কথা বলেছেন। এটা মানে স্পিকার, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, জিশান নিখোঁজ হওয়ার 19 ঘন্টা পার হয়ে গেল, সরকার এখনো উদ্ধার করতে পারেনি, কি করছে? তো সেজন্য 19 ঘন্টা পার হওয়ার পরে মাননীয় স্পিকার সরকার কি করেছে সেই বয়ানটা দিয়েছিলাম। এইটা সরকারের পক্ষে দায়িত্ব। এখন কালকে আমি বুঝিনি আসলে তারা কি দর্শনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলছে, কারণ মাননীয় মন্ত্রী, আমরা তো দুর্নীতি দমন কমিশন নিয়ে আলাপ করছি। ঠিক আছে, এটা আমি তাহলে দুর্নীতিতেই যাচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতির ক্ষেত্রে বলেছে উচ্চ এবং নিম্ন দুর্নীতি। আইনে কিন্তু ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনিশন। করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতন দেশেই সম্ভব, যেই দেশটি 2005 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা বিগত সরকারের আমলে ছাগল কাণ্ড দেখেছি, বালিশ দুর্নীতি দেখেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে সেটাও দেখেছি। আমরা দেখেছি একজন পিয়ন কি করে 400 কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারে না বলে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন। মাননীয় স্পিকার, আমরা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার লোপাট দেখেছি, ভুয়া কোম্পানির নামে অর্থ আত্মসাৎ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি দেখেছি। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, ভুয়া রপ্তানি বিল মারফত টাকা কিভাবে দেশের বাইরে পাচার হয়েছে। আমরা দেখেছি মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। আমরা দেখেছি নিয়োগ, পদোন্নতি এবং সরকারি কেনাকাটায় অনিয়ম। স্বাস্থ্য খাতে মিঠু সিন্ডিকেটের দৌরাত্মের কথাও কম বেশি আমরা জানি। আর সে কারণেই মাননীয় স্পিকার, আমাদের আশা ছিল যে 5ই অগস্টের পরে যখন নতুন বাংলাদেশের কথা হচ্ছে, তখন দুদককে নখদন্তহীন বাঘ থেকে আমরা একটা শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাব দিয়েছিল, অধ্যাদেশ তৈরি করেছিল, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার পর 100-র উপর অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ আইন করা হয় নাই। সরকারের নিয়তটা কি তা এই দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন করে রাখবার যেই সংস্কৃতি, সেখান থেকে বের না হওয়ার উদাহরণ দিয়ে স্পষ্ট হয়ে যায় এই সরকার আসলে দুর্নীতি দমন করার ব্যাপারে কতটুকু আন্তরিক। মাননীয় স্পিকার, দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায় কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত, আমাকে 1 মিনিট বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার। সরকারে 1 মিনিটে আপনি সাম আপ করুন। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণেই দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যায়, তখন রাজনীতিবিদ এবং আমলাদের জন্য খুব ভালো খবর সেটা নয়। সে কারণেই ঠিক যেভাবে একটার পর একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে নাই, একইভাবে আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সরকারও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে মোটেও আন্তরিক নয়। এমনকি দুর্নীতি দমন কমিশনের 3 জন সদস্য কারা কারা হবেন এটাও সরকার ঠিক করে দেবে। যদিও অধ্যাদেশের মাধ্যমে যেই আইনটি করা হয়েছিল সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নির্বাচন করবেন, বাকি সদস্যদের নির্বাচন করবে স্পিকার। সেটাও সরকারি দলের হাতেই থাকতো, কিন্তু সেইটুকু করবার মতন সাহসও সরকার দেখাতে পারে নাই। এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে দুর্নীতি দমন কমিশন, এই কমিশনের যে স্বাধীনতা নিশ্চিতকরণ,
এ বিষয়ে আসলে আমরা হতাশ, কারণ দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি এখানে স্বাধীনতা বলে তাদের কিছু থাকে না, একটা প্রভাব তাদের উপরে বিস্তার করে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ স্বচ্ছ অংশগ্রহণমূলক যে সার্চ কমিটি করার কথা সেটিও আমরা লক্ষ্য করি না, বরং পছন্দ আলোকে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং একটা আদর্শকে সামনে রেখে সেখানে তাদেরকে দেওয়া হয়। তদন্ত এবং মামলা পরিচালনা, রাজনৈতিক, প্রশাসনিক অন্য কোনো প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত হয় না। সঙ্গত কারণে কমিশনারদের যে জবাবদিহিতা সেটিও আমরা লক্ষ্য করি না। আমরা আজকে লক্ষ্য করি যে গতকাল কুমিল্লার একটি বিষয় 300 বিধিতে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা তো হওয়ার কথা ছিল যে পুলিশ পরিদর্শক নোয়াখালীর হাতিয়ায় তিনি যে ধর্ষণের সে অভিযোগ পরিবার থেকে করা হয়েছে সেই বিষয়ে তো আজকের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এখানে বিধিতে তার আলোচনা হওয়া উচিত ছিল। এই যে প্রভাব বিস্তারের এবং নিরপেক্ষতা, নিউট্রালিটির যে আমরা একটা ডিভিশন দেখি, ডিসক্রিমিনেশন দেখি, সেই জায়গা থেকে কিন্তু এটা আমাদের মাঝে এই সংখ্যাটা তৈরি হয়। মাননীয় স্পিকার, আমরা আরেকটা বিষয় আপনার সামনে উল্লেখ করি, কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাধীন অভিযোগ মূল্যায়ন বোর্ড যে গঠন করার কথা থাকার কথা, সেটির ক্ষেত্রেও আমরা খুবই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নের মধ্যে থাকি। কারণ এই জায়গায় যেটা বলা হয়ে থাকে যে ছোট ছোট মাছগুলো এই মাকড়সার জালে আটকা পড়ে, পোকামাকড়গুলো আটকা পড়ে, আর বড় বড় রুই কাতলাগুলো এই মাকড়সার জাল ভেদ করে এখান থেকে বেরিয়ে যায়। সঙ্গত কারণে এই দুর্নীতি দমন কমিশনকে একটা নখ দন্তহীন বাঘ হিসাবে তুলনা করা হয়। মাননীয় স্পিকার, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই দুর্নীতি দমন কমিশনে যারা এখানে ভূমিকা পালন করেন, ডিজিটাল ফরেন্সিক, সাইবার অপরাধ, অর্থ পাচার, বিশেষ করে এই যে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই পাচার রোধে বা এই পাচার করা টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সাথে আমি যতটুকু কথা বলার সুযোগ বিভিন্ন সময় হয়েছে, সরকারের সদিচ্ছার যে অভাব থাকে সেই সদিচ্ছার অভাব থেকে এটা হয় না, কোনো কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটা বিষয় আমরা লক্ষ্য করি। সেই জায়গায় আমি প্রস্তাব করছি উচ্চ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সমান প্রয়োগ, যে সমান প্রয়োগটা আমাদের করার কথা, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রভাবশালী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, বিশেষ করে যদি মিডিয়ার সাথে সম্পৃক্ত কোনো প্রভাবশালী ব্যক্তি হন, তাহলে তার ধারের কাছেও যাওয়ার সুযোগ কখনো কখনো এই দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করেন তাদের হয় না। মাননীয় স্পিকার, আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করি, সাক্ষী এবং তথ্যদাতাদের সুরক্ষা। এমনও হয় যারা এই বিষয়ে এই মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করুন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমরা এই যে প্রভাব বিস্তারের বিষয়টি দেখি যে সাক্ষী এবং সুরক্ষা যারা দিবেন তাদের সুরক্ষাটা দেওয়া হয় না, সঙ্গত কারণে প্রভাব বিস্তার করার যেটা বলয় আমরা লক্ষ্য করি। আজকে আমরা এটা দেখছি, আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব, ওনার এলাকার দুটো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে, একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার 2 সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত 2 সন্তানের নামে 2টা ইউনিয়নের নাম করা হয়েছে। এটা যদি বর্তমান সময়ের একটা পরিস্থিতি হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের সদস্যের নামে একটা প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল, উনি নাকচ করেছেন, আমরা বাহাবা দিয়েছি। তা আমরা তো মনে করি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো ওনাদের হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর হয় না, ওনাদের নিচ থেকে এটা হয়। এই যে আমাদের প্রভাব বলয় তৈরি করা, আমরা এখানে তো সংশোধনী পাশ করতে করতে অনেক সময় চলে গেছে শুধু নাম সংশোধন করতে, বিগত ফেসির সময় যেগুলো হয়েছিল। গত 24 ঘন্টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটা রাজনীতি করেছে। দর্শক, ছাত্রদল বিএনপির অবস্থা এক কথায় বলে 12টা বাজিয়ে দিয়েছে এবং শিবির টাইমলি অ্যাকশন নিতে পেরেছে। শিবির নেতা জিসান প্রধানকে নিয়ে যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিব্রতকর পরিস্থিতিতে শিবির যথেষ্ট বেকায়দায় পড়েছে। ডেফিনেটলি শিবির যেহেতু স্বীকার করেছে, আমির জামাত নিজেই বিতর্কিত হয়েছেন যে এটা নারী গঠিত ঘটনা, অথচ আমির জামাত গুমের অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আর আমির জামাতের ফেসবুক পোস্ট ওটা অফিসিয়াল স্টেটমেন্টের চাইতে গুরুত্বপূর্ণ। অতএব এটা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল এবং এই বিষয়টাকে পুঁজি করে বিএনপি ছাত্রদল কঠিন রাজনীতি করেছে। আমির জামাতকে যাচ্ছে তাই তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করেছে এবং টকশোগুলোতে বারবার ঘুরে ফিরে আমির জামাতের কথা আনছেন, যে ডাক্তার শফিকুর রহমান নিজে গুমের অভিযোগ করেছেন, অথচ এটা নারী গঠিত কাজ। আর নারী গঠিত কিনা এটা তদন্ত বা আরো যেসব প্রশ্ন সংসদে জামাত নেতারা তুলছেন, ওটা ভ্যালিড হয় না, কারণ শিবির ওটি বহিষ্কার করে ফেলেছে। এখানে জামাতের তেমন কিছু বলার নেই এবং জিসানের পক্ষেও ওরকম দাঁড়ানোর কোনো সুযোগ নেই বা দাঁড়াবে না। বাস্তব কথা হচ্ছে এটা, যেমন জিসান কোথায়, কেমন আছে, আসলে তাকে মেরে ফেলবে কিনা, তার জ্ঞান ফিরেছে কিনা, এগুলো নিয়ে জামাত শিবিরে তেমন কিছু করার নেই, কারণ শিবিরটাকে বহিষ্কার করে ফেলেছে। তাদের রাজনীতি এখানেই শেষ। বাকি যেটা হচ্ছে এটা সাময়িক উত্তেজনা। তো বিএনপি এটা খুব কাজে লাগিয়েছে। ছাত্রদল দেশব্যাপী মিছিল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে, যেটা খুব আলোচিত ছিল, নানান বার্তা দিয়েছে, এগুলো নিয়ে অনেক কথা বলেছে, যেটা পরিকল্পিত কিনা ইত্যাদি ইত্যাদি। বাট ছাত্রদল এটা করেছে এবং শিবিরের ক্ষতি করেছে ডেফিনেটলি। যেমন আমরা গর্বের সাথে বলতাম বা সবাই বলতো যে এমনিতে শিবিরকে আপনি রক্ষাটা বলতে পারেন, অমুক তমুক নানান কিছু বলতে পারেন, কিন্তু শিবির নারীবাজি করে বা এই ধরনের সমস্যা আছে এগুলো আপনি বলতে পারবেন না। শিবিরের চরিত্র ভালো এবং নানান কথাবার্তা, এগুলো ওয়েল নোন, যে এরা নেশা করে না,
বা এই চরিত্র দেখলে বুঝবেন যে এটা শিবির। কিন্তু এই জিসান প্রধানের বিষয়টা ছাত্রদল বিএনপি শ্রোতা আপনারা তো দেখলেন এখানে সংসদের ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতেছেন এবং রুমিন ফারহানাও যে অসংখ্য কথা বলতেছে এইগুলা দেখেছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং সংসদের এই বক্তব্যগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।